লিবনিজ থিওরামের এই অংশটুকু আপনি একটু পরে নিচ থেকেই লিখতে পারবেন। আমি আপনাকে ওই রকমের কিছু ট্রিক্স শিখাবো। আপনি যদি শিখতে চান তাহলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তো টোটাল এই লিবনিজ থিওরাম আমার 40 থেকে 42 মিনিট লাগবে। এই 40-42 মিনিটে আমি আপনাকে a প্লাস বি হোল স্কয়ার সূত্র শিখাবো এবং লিবনিজ থিওরামটা শিখাবো। পুরো জিনিসটা আপনি a প্লাস বি হোল স্কয়ার সূত্র মতো করে শিখে ফেলতে পারবেন। শুধুমাত্র এই 40 থেকে 45 মিনিট ক্লাসটা যদি আপনি দেখতে পারেন, আপনার লিবনিজ থিওরামের কোনো কিছুই বাকি থাকবে না, পুরো জিনিসটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আপনাদের এখন পুরো লেকচারটা এনজয় করতে থাকুন এবং ক্লাস শেষে যদি আপনার ক্লাসটা ভালো লাগে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার অভিমত জানাবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে ক্লাসটা শেয়ার করবেন। আর আমাদের অবশ্যই আপনার কোন ক্লাসটা লাগবে এরপরে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনি জানাইতে পারেন। আমরা আপনার রিকোয়েস্ট অনুসারে ওই ক্লাসগুলো কিন্তু আপলোড দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো ক্যালকুলাস 1 মেজর এবং নন মেজর যাদের আছে তাদের জন্য এই লিবনিজ উপপাদ্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ থিওরি এবং এই থিওরি এবং এটার প্রয়োগ আপনাদের পরীক্ষায় প্রত্যেক বছর 10 নম্বরের জন্য কিন্তু পরীক্ষায় আসবে। সো যারা এই চ্যাপ্টারটা বাদ দেওয়ার চিন্তা করেছেন, বুঝতে পারছেন না বিদায়, তারা এই চ্যাপ্টারটা কোনোভাবেই বাদ দিবেন না। এটা আপনার অনার্স প্রথম বর্ষে 10 নম্বর দিবেই, এটা আপনার ম্যাথমেটিক্সের জার্নিটাকে আরো বেশি স্মুথ এবং সহজ করে দিবে। থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে গেলে আপনি এই লিবনিজ থিওরামের প্রয়োগ করে বেশ কিছু ক্যালকুলেশন ইজিলি করে ফেলতে পারবেন। সো আপনাকে এই প্রথম বর্ষের লিবনিজ থিওরামটা যদি প্রথম বর্ষে ভালোভাবে শিখে না যান, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে কিন্তু কেউ আপনাকে লিবনিজ থিওরাম শিখাবে না। সবাই বলবে আপনি এটা ফার্স্ট ইয়ারে শিখেছেন এবং আপনি তখন কিন্তু ধোকা খেয়ে যাবেন। সো এই ধোকা যদি না খেতে চান তাহলে আপনাকে এই লিবনিজ থিওরামটা আসলে যেভাবে শেখা উচিত সেভাবে একটু শিখে নিতে হবে। আর আমাদের এই লিবনিজ থিওরামটা আমরা শেখাচ্ছি, আমরা অবশ্যই লিবনিজ থিওরামটা কি কাজে লাগবে বা কি লিবনিজ থিওরাম দিয়ে আমরা কি করব আর লিবনিজ থিওরামটা কোন উপায়ে আমরা আসলে এটা প্রুভ করব, সেই সবটা জিনিস কিন্তু এই ভিডিওতে আমি আপনাকে ডিসকাস করব। আপনার উচিত হবে বা আপনার আমার প্রতি এতটুকু ভরসা রেখে এই ক্লাসটা যতটুকু টাইমের ঠিক অতটুকু টাইম যদি দিয়ে আপনি ক্লাসটা দেখতে পারেন, তাহলে পরে আপনি লিবনিজ থিওরামের অদ্যপান্ত সবকিছুই বুঝে যাবেন। যদি এর পরেও বুঝতে না পারেন, এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে কল করবেন যে ভাইয়া আপনি লিবনিজ থিওরাম পড়িয়েছেন, আমি পুরো ক্লাসটা দেখেছি কিন্তু লিবনিজ থিওরামটা আমি বুঝতে পারিনি, আমি আপনাকে কলে লিবনিজ থিওরামটা বুঝিয়ে দিব। সো আপনাকে পুরো ক্লাসটা দেখে আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আপনি লিবনিজ থিওরামটা বুঝছেন কিনা। যদি বুঝে যান তাহলে এই ভিডিওটা যদি আপনি ফেসবুকে দেখে থাকেন অথবা ইউটিউবে দেখে থাকেন, পরবর্তীতে আপনার জন্য কোন ক্লাসটা দেওয়া লাগবে সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই ক্লাসটা আপনার কেমন লেগেছে সেই অভিমতটুকুও কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি এই ক্লাসের শেষ সেকেন্ড দেখার পরে এই ক্লাসটা করবেন। সো চলে আসেন আমরা লিবনিজ থিওরামটা শিখবো কি করে। এখানে এটা লিবনিজ থিওরাম বা এগুলো আপনি কিচ্ছু বুঝবেন না, এটা বোঝার দরকারও নেই। এই লিবনিজ থিওরামের এই অংশটুকু আপনি একটু পরে নিচ থেকেই লিখতে পারবেন। আমি আপনাকে ওই রকমের কিছু ট্রিক্স শিখাবো। আপনি যদি শিখতে চান তাহলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। একটু সময় লাগবে, তো ওই সময়টুকু দিলে লিবনিজ থিওরাম আপনি আজীবন মনে রাখতে পারবেন। তো চলে আসেন আমরা লিবনিজ থিওরাম শেখার জন্য আমরা একটু ট্রিক্স শেখার চেষ্টা করি। দেখেন, আপনাকে যদি বলা হয় ভাই a প্লাস বি হোল স্কোয়ার এটা সূত্রটা কি আপনি জানেন? আপনারা অনেকেই বলবেন হ্যাঁ আমরা জানি। তাহলে এইটা যদি আপনারা জেনে থাকেন, লিবনিজ থিওরামটা কেন আপনি জানেন না বা লিবনিজের সূত্রটা আপনার কেন মনে নাই, এইটা আপনার কাছে আমার কোশ্চেন। একটু পর আপনি বুঝবেন আপনি আসলে এই সূত্রটা জানেন না, এটা আপনি মুখস্থ করেছেন। সো এটাকে একটু জানার চেষ্টা করি। তার মানে এই জিনিসটা যে জানবো এটা লিবনিজ থিওরামের পড়া না, এটা আপনার আগের পড়া। আপনি গ্যাপ দিয়েছেন বিদায় আমি আপনাকে শিখাইতে গিয়ে যে টাইম লাগতেছে সেটা লিবনিজ থিওরামে চলে আসতেছে। সো আপনাকে আগে এইটা শিখতে হবে, পরবর্তীতে আপনি লিবনিজ থিওরামে যাবেন। যেটা যেভাবে শিখলে সহজ হয় আমি চেষ্টা করি সবসময় ওইটাকে ওইভাবে শেখানোর। সো আপনার কাছে যদি এই জিনিসটা এভাবে ভালো না লাগে, আপনি যেভাবে ভালো লাগে সেভাবে শিখতে পারেন, ঠিক আছে? তো চলে আসেন, এই a প্লাস বি হোল স্কয়ারের সূত্র মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আপনারা এইটাই তো দেখেন, রাইট? এটাই দেখেন। তাহলে এইভাবে যদি আপনি দেখেন তাহলে আপনি লিখতে পারেন a প্লাস বি হোল কিউব এটা ইকুয়ালস টু হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আপনারা আপনাদের আয়নার চোখ দিয়ে এতটুকুই দেখতে পান। তাহলে এইটা দেখতে পাওয়ার কারণে আপনারা এখন a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 সমান সরাসরি লিখতে পারছেন না। a প্লাস বি হোল টু দি পাওয়ার 7 সমান সরাসরি লিখতে পারছেন না। কি হবে জানেন না। তাহলে কেন? আপনি তো এইটা জানেন বলছেন, এটা যদি জানেনই তাহলে তো এটা আপনার জানার কথা, কারণ এটা একটা দ্বিপদী, এটা তার বিস্তৃতি। তাহলে এইটা তো দ্বিপদী, এই পাশে তার বিস্তৃতি। আপনি দ্বিপদী বিস্তৃতি যদি জানেন তাহলে এই দ্বিপদীর বিস্তৃতি আপনি কেন জানেন না? এটা হচ্ছে আমার আপনার প্রতি কোশ্চেন।
তার মানে আপনি কি করছেন, আপনি যদি এটা না জেনে থাকেন তাহলে আপনি এটা মুখস্থ করছেন, জেনে শুনে শিখেন নাই কখনো। তো আমি আপনাকে আগে এই জিনিসটাকে একটু জানাবো, আপনি এইটা নিজ থেকে লিখতে পারবেন। এইটা যদি নিজ থেকে লিখতে পারেন লিবনিজ থিওরামটাও কিন্তু আপনি নিজ থেকে লিখতে পারবেন। তাহলে আপনাকে আমি এইটুকু একটু বোঝানোর চেষ্টা করি। এটা বুঝে গেলে কিন্তু আপনি লিবনিজ থিওরামটা নিজ থেকেই লিখতে পারবেন। তো চলে আসেন আমরা এই জিনিসগুলো একটু শেখার ট্রাই করি। তাহলে প্রথমত আমার এখানে কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি কাজ করব। এটা হচ্ছে দ্বিপদী, আমি আবারও বলছি আমরা এখানে দ্বিপদী বিস্তৃতি শিখতেছি। এটা হচ্ছে আমার দ্বিপদী, আর এটা হচ্ছে ঘাত, আর এটা হচ্ছে বিস্তৃতি। বিস্তৃতি বানানো হয়তো হয় নাই, হ্যাঁ, বিস্তৃতি বিস্তৃতি, ওকে। তাহলে দ্বিপদী বিস্তৃতি ঘাত, ওকে। তাহলে এখন আমরা বলতে পারি 1 নাম্বার বৈশিষ্ট্য এখান থেকে দেখেই বলবো। 1 নাম্বার বৈশিষ্ট্য দ্বিপদী বিস্তৃতির বৈশিষ্ট্য 1 লিখে ফেলেন, সাথে সাথে লিখে ফেলেন। 1 নাম্বার বৈশিষ্ট্য দ্বিপদীর ঘাত। দ্বিপদীর ঘাত n হলে বিস্তারে বিস্তারে পদ সংখ্যা n+1 সংখ্যক। এটা আমরা a প্লাস b স্কয়ার সূত্র থেকে শিখতে পেরেছি। দেখো এখানে ঘাত আছে 2, পদ আছে 3টা। তাহলে আমি কি বুঝলাম, দ্বিপদীর ঘাত যত পদ সংখ্যা তার থেকে 1 বেশি। তাহলে দ্বিপদীতে ঘাত আছে 7, পদ সংখ্যা এই পাশে কয়টা হবে, বিস্তৃতিতে 8টা হবে। এইটুকু আমরা বুঝতে পেরেছি না? তাহলে আমরা এই যে এইটা লিখতে চাই, এটার এই পাশে যে 8টা হবে, এটা কিন্তু আমরা এখন শিওর হয়ে গেছি। এতক্ষণ তো আমরা এটাও জানতাম না। আমার এখানে আছে a প্লাস b টু দি পাওয়ার 4, এটার বিস্তৃতিতে এই পাশে কয়টা পদ হবে তুমি নিশ্চয় এখন জানো, এখানে যত আছে তার চাইতে 1 বেশি, তথা 5টা পদ হবে। এটা 1 নাম্বার বৈশিষ্ট্য, ক্লিয়ার। 2 নাম্বার বৈশিষ্ট্যের দিকে একটু তাকাও। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা পদে, এই যে দেখো n+1 সংখ্যক পদ না আছে, প্রত্যেকটা পদে দ্বিপদীতে যেই দুজনকে আমরা দ্বিপদী বলতেছি ওই দুজন গুণাকারে থাকবে। দেখো এটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে আরেকটা পদ, তাহলে এইটা হচ্ছে, এই দুইটা হচ্ছে একটা পদ আরেকটা পদ, দ্বিপদ। তাহলে এই দুজন হচ্ছে দ্বিপদ। তাহলে এটা একটা পদ, এটা আরেকটা পদ, এই দুটা পদ দ্বিপদীর, এই দুটা পদ বিস্তৃতির প্রত্যেক পদে গুণাকারে থাকবে। কি আকারে থাকবে? গুণাকারে থাকবে। এখন তুমি তো এটা দেখতেছো না, এখানে তো গুণাকারে লিখি নাই, আমি তোমাকে এইটাই লিখে দেখাবো। a প্লাস বি হোল স্কয়ার, পদ হবে 3টা। আমরা বলছি পদ হবে 3টা, এবং আমরা বলছি প্রত্যেক পদে যেহেতু এখানে a আর b হচ্ছে দ্বিপদী, তাহলে প্রত্যেক পদে a এবং b গুণ আকারে থাকবে, ওকে। প্রত্যেক পদে a এবং b গুণ আকারে থাকবে। এটুকু আশা করছি আমরা ক্লিয়ার। আমরা লিখে ফেলছি, আমরা পরবর্তীতে বলবো। তাহলে এখানে পদ হবে 3টা, ab 3টা পদেই গুণ আকারে থাকবে, ab এবং ab। ঠিক আছে, আমি 3টা পদেই ab গুণ আকারে লিখে ফেললাম। ঠিক আছে, ab 3টা পদই গুণ আকারে লিখে ফেললাম। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য দিয়ে বললাম হচ্ছে ঘাত যত পদ সংখ্যা তার থেকে 1 বেশি, আর আমরা বলছি প্রত্যেকটা পদে এই দ্বিপদীতে যারা আছে ওই দুজন গুণ আকারে থাকবে। তাহলে আমি ওই যে 3টা পদ হবে জানলাম, 3টা পদ জেনে 3টা পদকে আমি গুণ আকারে ab আকারে লিখে দিলাম। এইটুকু পর্যন্ত আমরা সবাই বুঝছি। তাহলে এখানে একটা কাজ করবা, সাথে সাথে প্লাস দিয়ে দিবা, ঠিক আছে। প্রত্যেকটা পদ যোগ আকারে থাকবে। এখন দেখো এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে 3 নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে বিস্তারে প্রথম পদে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার 0 থাকবে। এই কথাটা তোমার কাছে একটু অকওয়ার্ড লাগতেছে, যদিও একটু পরে ক্লিয়ার হয়ে যাবা। তাহলে বিস্তারের প্রথম পদে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার 0 থাকবে। তাহলে a টু দি পাওয়ার n, এই যে a এর পাওয়ার হবে n বলতে এখানে আছে কত, 2। এর পাওয়ার এখানে n এর মান কত, 2 না? তাই এখানে হবে 2, এখানে হবে 0। এরপরে পর্যায়ক্রমে a এর ঘাত কমবে, b এর ঘাত বাড়বে, কত করে? 1 করে। তাহলে বিস্তারে প্রথম পদে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার 0 থাকবে। এরপর দাফে দাফে, মানে দাফে দাফে বলতে কি, প্রত্যেকটা পদে পদে আর কি, দাফে দাফে a এর ঘাত 1 করে কমবে, b এর ঘাত 1 করে বাড়বে। b এর ঘাত 1 করে বাড়তে থাকবে পর্যায়ক্রমে, b এর ঘাত 1 করে বাড়তে বাড়তে শেষ পদে গিয়ে b এর ঘাত হয়ে যাবে n, a এর ঘাত হয়ে যাবে 0। তাহলে আমরা দেখো a টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার 0। এবার a এর ঘাত 1 কমায় দিলে এখানে আসবে 1, b এর ঘাত 1 বাড়ায় দিলে এখানে আসবে 1, এর ঘাত আরো 1 কমায় দাও 0, b এর ঘাত আরো 1 বাড়ায় দাও 2। আশা করছি তুমি এটা বুঝতে পেরেছো ঢেউটা কিভাবে হলো। আমরা এটা এখানে অ্যাপ্লাই করব, হ্যাঁ।
একটু পরে এখানে অ্যাপ্লাই করব। এবার দেখো দ্বিপদীর দ্বিপদীর যে বিস্তারটা করলাম, বিস্তারের প্রত্যেক পদে এ আর বি এর ঘাতের সমষ্টি কিন্তু দ্বিপদীর ঘাতের সমান। সব সময় এই কথাটা সত্য। এই পদে দেখো 2 আর 0 যোগ করলে 2, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 0 যোগ করলে 2। তার মানে বিস্তৃতিতে প্রত্যেকটা পদে এ বি এর যে ঘাতগুলো থাকবে তাদের যোগফল দ্বিপদীর ঘাতের সমান, এবং প্রত্যেক পদে এ বি গুণাকারে থাকবে। প্রথম পদে এ এর ঘাত সর্বোচ্চ, বি এর ঘাত সর্বনিম্ন, পর্যায়ক্রমে এ 1 কমবে, বি 1 বাড়বে, বাড়তে বাড়তে বিটা সর্বোচ্চ হবে, এটা শূন্য হবে, সেখানে এই পদ শেষ। এইটা হচ্ছে আমরা অলরেডি এতটুকু বুঝলাম। এখন আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ঘাত, সহগ। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সহগ। তাহলে সহগ কি দিবে? সহগ খুবই সিম্পল জিনিস। সহগ তুমি জাস্ট এখানে যা লিখছো তা থেকে সহগ আসবে। জাস্ট একটা দাগ দিবা, দাগ দিবা, দাগ দিবা। উপরে দ্বিপদীর ঘাতের ফ্যাক্টোরিয়াল, দ্বিপদীর ঘাতের ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে সব পদে দ্বিপদীর ঘাতের ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও। দ্বিপদীর এখানে যাই থাকবে এখানে তার ফ্যাক্টোরিয়াল। নিচে হচ্ছে এই যে বিস্তারে এ বি এর এই যে এই পদের সাথে এ বি এর যে ঘাতগুলো আছে না তাদের ফ্যাক্টোরিয়াল নিচে। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে 1 ফ্যাক্টোরিয়াল এবং 1 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল। আশা করছি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমার সহগ হবে কি? সহগ হবে এই যে ঘাতগুলো, কিভাবে ঘাতগুলো, এই যে এ বি এর ঘাতগুলো নিচে ফ্যাক্টোরিয়াল আকারে আর দ্বিপদীর ঘাতটা উপরে ফ্যাক্টোরিয়াল আকারে, এটাই সহগ। শেষ। এবার তুমি এটাকে একটু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি, আমি সহজ জিনিসটাকে কঠিন করে শিখতেছি, কঠিন জিনিসটা অটোমেটিক্যালি সহজ হয়ে যাবে। তাহলে দেখো এই যে 2 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করলে এখানে শুধুমাত্র a স্কয়ার, কারণ 0 ফ্যাক্টোরিয়াল সমান কিন্তু 1, 0 ফ্যাক্টোরিয়াল সমান কিন্তু 1। অনেকে এটাও জানে না যে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3। ঠিক আছে, এগুলো তো তোমরা জানো, নিশ্চয়ই তোমরা জানো এগুলো। ওকে, তাহলে চলে আসো। এই যে ফ্যাক্টোরিয়াল হিসাবটা করলে দেখলাম যে এখানে শুধুমাত্র a স্কয়ার, b টু দি পাওয়ার 0 মানে 1। যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে সেটা 1 হয়। সো b টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এখানে শুধু a স্কয়ারটা আমার থাকলো, যেটা আমরা জানি এটাই থাকার কথা। এবার দেখো এখানে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1 ইন্টু 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2, তার মানে 2। তাহলে এই জায়গায় শুধু 2 থাকতেছে, নিচে 1। সো 2, এর উপরে 1 আর বি এর উপরে 1, 1 দেওয়া লাগে না, 1 মানে যা আছে তাই। তারপর এখানে দেখো 2 ফ্যাক্টোরিয়াল কাটে, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, এর উপর 0 মানে 1, বি স্কয়ার থাকতেছে। তাহলে দেখো a প্লাস বি স্কয়ার সূত্র আমি যেভাবে বের করেছি, সেম ওয়েতে তুমি এবার এই কাজটা এখানে করলে দেখবা যে এটা বেরিয়ে যাবে। তুমি এই কাজটা এটার জন্য করলে এটাও বেরিয়ে যাবে। তো তুমি দেখো 3 এর জন্য করে দেখো। আমরা বলছি এখানে ঘাত 3, পদ হবে 4টা, প্রত্যেক পদে এ বি গুণাকারে থাকবে, এ বি গুণাকারে থাকবে, এ বি গুণাকারে থাকবে, এ বি গুণাকারে থাকবে। প্রথম পদে a এর উপরে 3, b এর উপরে 0, a এর উপরে 2, b এর উপরে 1, তারপরে a এর উপরে 1, b এর উপরে 2, a এর উপরে 0, b এর উপরে 3। দেখো এই যে প্রথম পদে এখানে যা a এর ঘাত তত, b এর ঘাত হবে 0, এরপরে 1 1 করে a কমবে, b 1 1 করে বাড়বে ঘাত। আর এখানে সহগ কি হবে? সহগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, মানে এটা ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে এদের ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল, তারপরে এখানে আসো 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল বা হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এইটাই। সো আরেকটা পদ আছে এখানে, সো এটাও লিখে দিই। এখানে হবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো এটাকে কাটাকাটি করলে দেখো কি হয়। এটা কাটাকাটি করলে এখানে কি দাঁড়ায়, এটা কাটাকাটি করলে 3 ফ্যাক্টোরিয়াল কাটে, এর কিউব থাকতেছে। এখানে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, তাহলে 6 এ 2 দিয়ে ভাগ করলে 3 a স্কয়ার b। এখানেও দেখো 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 6 এ 2 দিয়ে ভাগ করলে a b স্কয়ার। এখানেও দেখো 3 ফ্যাক্টোরিয়াল কাটা, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে হচ্ছে এখানে b টু দি পাওয়ার কিউব, মানে b কিউব থাকতেছে। দেখো তাই তো আমাদের সূত্র তো এটাই। এই সরি, এখানে হচ্ছে এই 3 6 আর 2 কাটাকাটি করলে 3 থাকে, আমি 3 দিতে ভুলে গেছি। ওকে, সো এটাই তো আমার a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এটা আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র পেরেছি, এই a প্লাস বি হোল স্কয়ার সূত্র পেরেছি। এখন a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর সূত্রটা কি তোমরা লিখতে পারবা না? সেম হইতে বলো, বলো লিখতে পারবা কিনা? আমরা দ্বিপদী বিস্তৃতির কমপ্লিট জিনিসটা শিখে ফেলছি। তাহলে এখানে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 আছে, আমার নিশ্চয়ই এখানে 5টা পদ হবে, 5টা পদেই a b গুণাকার থাকবে, বৈশিষ্ট্যগুলো আমি অ্যাপ্লাই করব। তাহলে 5টা পদ a b a b a b a b এবং a b। ওকে, 5টা পদ আমি লিখলাম, প্রত্যেক পদে a b গুণাকারে থাকবে, আমরা সেটা লিখলাম। এবার প্রথম পদে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 0 হবে, এরপরে a 1 কমবে, b 1 বাড়বে, তাহলে এটা হবে 3, এটা হবে 1, এটা হবে তোমার 2, এটা হবে 2। দেখো a কমলো, b বাড়লো, আবার এটাকে আরো 1 কমাইলে, a কে আরো 1 কমাইলে 1 হয়ে যাবে, b কে আরো 1 বাড়াইলে 3 হয়ে যাবে, আর a কে আরো 1 কমাইলে 0 হয়ে যাবে, b কে আরো 1 বাড়াইলে 4 হয়ে যাবে। শেষ। এবার আসলে আমাদের সহগ কিভাবে দিতে হয়? সহগ দেওয়ার জন্য জাস্ট দাগ টেনে উপরে হচ্ছে এটার ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে এদের ফ্যাক্টোরিয়াল।
3 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। সো এবার ক্যালকুলেশন যদি করি, আমরা এটাকে যদি একটু কাটাকাটি করি, 4 ফ্যাক্টোরিয়াল কাটে, এটা থাকবে টু দি পাওয়ার 4। এখানে কাটাকাটি করলে শুধুমাত্র 4 থাকে, কারণ উপর হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, আর এই যে এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 24 6 দিয়ে ভাগ করলে 4, আর এই কিউব এদিকে বি। তারপরে এখানে দেখো উপরে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে আছে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 আর 2 4, আর এদিকে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার 24, 24 কে 4 দিয়ে ভাগ করলে 6, a স্কয়ার b স্কয়ার প্লাস 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 a b কিউব প্লাস এটা কাটাকাটি করলে এটা হয়ে যাবে 1, তাহলে হচ্ছে এখানে b টু দি পাওয়ার 4। সো এটা হচ্ছে আমার a প্লাস b টু দি পাওয়ার 4 এর যে দ্বিপদী বিস্তৃতি আমরা সেটা শিখে ফেলছি। এখন আমি এটা কেন শিখালাম ভাই? এটা শেখানোর একটাই রিজন আছে, সেটা আমরা এই লিবনিজ থিওরামের মধ্যে এই জিনিসটা অ্যাপ্লাই করব। লিবনিজ থিওরামটা আর কিছুই না, লিবনিজ থিওরামটা এইটাই, ঠিক আছে? লিবনিজ থিওরামটা দ্বিপদী বিস্তৃতি। এখানে জাস্ট একটু সংযোজন আছে। সংযোজন কি? ধরো তোমার কাছে আছে NCR, এটার মানে কি? এটার মানে হচ্ছে কিন্তু n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। এটাকে এটা বলি, তাই না? এটাকে এটা বলি। তাহলে এখন দেখো এই যে এই সূত্রটা আমরা এখানে একটু দেখি খেয়াল করে, এই যে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এই জিনিসটাকে কি বলতে পারি, এই জিনিসটাকে কি বলতে পারি, সি এই সূত্রের মাধ্যমে লিখবো, কারণ আমাদের লিবনিজ থিওরামে এই সূত্রটা আমরা ব্যবহার করব। এভাবে সরাসরি মান বসাতাম না আর কি, সূত্র ব্যবহার করব। তো এখন এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি দেখো, এটা হচ্ছে n এর মান হচ্ছে 4, তাহলে এটাকে লেখা যাবে 4c, আর কে আর হচ্ছে b এর ঘাত, আর হচ্ছে কে b এর ঘাত, তাহলে b এর ঘাত কত? 0, তাহলে এটা হলো 4c0। তাহলে এটাকে কি লেখা যাবে? এটা লেখা যাবে 4c, b এর ঘাত কত? 1। এটাকে কি লেখা যাবে? 4c, b এর ঘাত 2। এটাকে কি লেখা যাবে? 4c3। এটাকে কি লেখা যাবে? 4c4। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা জাস্ট সি এর মাধ্যমে লিখবো, ঠিক আছে? তাহলে এখন জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো, এবার তোমাকে যদি বলি a প্লাস বি হোল টু দি পাওয়ার n সমান কি হবে? আমি a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর দ্বিপদী বিস্তৃতি যদি জানি, আমি বলছি আমি অবশ্যই লিবনিজ থিওরামটা জেনে যাব। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে যে nc0 a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার 0, সরাসরি লিখতেছি এটা দিয়ে, হ্যাঁ, এই যে এটা। তারপর হচ্ছে nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1। দেখো এই যে এর পাওয়ার 1 করে কমতেছে, এখানে যা ছিল এখানে তার থেকে 1 কম, পরের পদে এর পাওয়ার আরো 1 কমবে, আর b এর পাওয়ারটা c এর নিচে, আর n তো সবসময় উপরে, c এর সাথে উপরে থেকে যাচ্ছে। তাহলে তারপরের পরটা কি হবে? nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2, যোগ করো এর পাওয়ার আর b এর পাওয়ার যোগ করলে n এর সমান হবে সব পদেই। দেন লাস্ট টার্ম যেটা হবে সেটা কি লিখবো? সেটা হচ্ছে ncn a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার n। এটাই হচ্ছে আমাদের a প্লাস b টু দি পাওয়ার n এর দ্বিপদী বিস্তৃতি, ঠিক আছে? এবার আসো লিবনিজ থিওরামটা সেম, আর কিচ্ছু না। লিবনিজ থিওরাম এইটাই, লিবনিজ থিওরাম এইটাই। আমি তোমাকে আবারও বলছি, এই জিনিসটা লিবনিজ থিওরাম, এটাই দ্বিপদী বিস্তৃতি। আমরা দ্বিপদী বিস্তৃতি শিখেছি এতক্ষণে, এখন আমরা লিবনিজ থিওরামটা জাস্ট লিখবো। তো লিবনিজ থিওরামটা কি? ইউ একটা ফাংশন, বি আর একটা ফাংশন, দুটাই এক্স এর ফাংশন এবং তারা n-তম ডেরিভেটিভ বিদ্যমান। তাহলে ইউ এরও n-তম ডেরিভেটিভ আছে, বি এরও n-তম ডেরিভেটিভ বিদ্যমান আছে। তাহলে এই রকমের ফাংশনকে আমরা যদি n-তম ডেরিভেটিভ বের করতে চাই গুণফলের, তাহলে আমরা লিবনিজ থিওরাম দিয়ে করব। তো লিবনিজ থিওরাম এটা সমান সমান কি লিখবো? এই জিনিসটাই, এই জিনিসটাই জাস্ট লিখবো। তাহলে কি লিখবো? nc0, nc0। তাহলে এখন দেখো ইউ হচ্ছে এর জায়গায় আছে, আমাদের এখানে গুণ, ওখানে আছে যোগ। আমরা জাস্ট এই যোগ চিন্তা করবো না, এটা নাই, আমরা চিন্তা করবো ইউ আর বি, এ আর বি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ইউ এর n-তম ডেরিভেটিভ, এখানে হচ্ছে ডেরিভেটিভ, ওখানে হচ্ছে ঘাত, পার্থক্য এইটুকুও আছে। ইউ এর n-তম ডেরিভেটিভ, বি এর 0-তম ডেরিভেটিভ, মানে বিটা যা আছে তাই। 0-তম ডেরিভেটিভ মানে কি? বিটা যা আছে তাই। তাহলে এখানে 0 দেওয়ার দরকার আছে ভাই? দরকার নেই, এই কারণে আমি এখানে দিলাম না। তাহলে এই যে এই n, এই ইউ এন হচ্ছে ইউ এর n-তম ডেরিভেটিভ বোঝায়, আর বি জাস্ট ফাংশনটা বসে যাচ্ছে। তারপরেরটা কি হবে বলো? তারপরেরটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, nc1 un-1 v1। বুঝতে পেরেছো কি? আমি উপরেরটা যা লিখেছি তাই তো লিখতেছি, জাস্ট ওখানে ঘাতে লিখতেছি, এখানে জাস্ট নিচে সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট আকারে লিখতেছি, এবং সেটা হচ্ছে ডেরিভেটিভ মিন করে, ওটা হচ্ছে ঘাত মিন করে, পার্থক্য এইটুকুই, আর সব সেম, ঠিক আছে? তাহলে এর পরের টার্মটা কি আমার আর বলতে হবে? nc2 un-2 b2। তারপরে এভাবে যাবে, যেতে যেতে ডট 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 দিয়ে মাঝখানের একটা পদ যদি আমরা লিখতে চাই,
যে এনসিআর, এনসিআর যদি লিখতে চাই তাহলে নিশ্চয়ই তুমি কি বলবা বলো, ইউ এন মাইনাস আর। এই যে দেখো নিচেরটা এন থেকে বিয়োগ হবে এখানে, ওই যে বলছিলাম যে এখানে এখানে কে থাকে, এটা হচ্ছে বি এর পাওয়ার, এটা হচ্ছে বি এর পাওয়ার, তাহলে এখানে হচ্ছে বি এর ডেরিভেটিভ সেটা হচ্ছে আর, এটা আর এটার যোগফল কিন্তু সর্বদা এন হবে। সো এটা হচ্ছে মাঝখানের একটা টার্ম আমরা লিখলাম। দেন এভাবে গিয়ে লাস্ট যে টার্মটা হবে সেটা হচ্ছে এনসিএন ইউভিএন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইটাই হচ্ছে আমার লিবনিজের উপপাদ্য। লিবনিজের উপপাদ্যটা কি বোঝাটা এতই কঠিন? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রের বাহিরের কিছু কি আমি পড়িয়েছি? লিবনিজ থিওরাম, এটাই তো লিবনিজের উপপাদ্য। তাহলে এখন চলে আসো আমরা লিবনিজের উপপাদ্যটা এখানে একটু দেখি কি বলছে। দেখো, যদি ইউ এক্স অর্থাৎ ইউটা এক্স এর একটা ফাংশন, বিও এক্স এর একটা ফাংশন, প্রত্যেকেই n সংখ্যক বার অন্তরীকরণ যোগ্য হয়, তবে ইউ এক্স এবং ভি এক্স এর গুণফল, ইউ এক্স এবং ভি এক্স এর গুণফল ইউভিএন অর্থাৎ ইউ আর ভি এর গুণফলের nতম ডেরিভেটিভ ইকুয়ালস টু হচ্ছে, দেখো, ইউ এন ভি নট, ভি যা আছে তাই, আমি তাই লিখেছি। এই যে ইউ এন ভি নট, নট মানে কি শূন্যতম ডেরিভেটিভ, মানে ফাংশনটা যা আছে তাই। তারপরে এই যে ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান, ওরা একটা একটা কিছু লিখে নাই, কি লিখে নাই বলো? এরা এখানে এই জায়গাটায় কি লিখে নাই জানো? এই জায়গাটা হচ্ছে এন সি জিরোটা লিখে নাই। তো এন সি জিরোর ভ্যালু বেসিক্যালি ওয়ান, এন সি জিরো এর ভ্যালু কত? ওয়ান। কিভাবে? কারণ আমরা জানি এন সি আর ইকুয়ালস টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তো সি এর জায়গায় আর এর জায়গায় যদি জিরো বসায় দিই, তাহলে আর এর জায়গায় জিরো বসালে এখানে এন সি জিরো, তাহলে এইটাও জিরো এইটাও জিরো, তাহলে এন মাইনাস জিরো মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, উপরে নিচে কাটা, জিরো ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান, দ্যাটস ওয়াই এখানে থাকতেছে ওয়ান। এই কারণে এখানে প্রথম টার্মে এন সি জিরোটা লিখে নাই। তুমি এন সি জিরোটা অবশ্যই লিখবা তোমার এই প্লাস বি হোল স্কয়ারের সূত্র মিলানোর জন্য। তো চলে আসো এরপরে, এই যে যা হলো শেষ পদে দেখো এখানে এন সি এন আছে, সেটা ওরা লিখে নাই, কারণ এন সি এনও কিন্তু ওয়ান। কিভাবে? যে এন সি এন ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। তো এন মাইনাস এন মানে জিরো ফ্যাক্টোরিয়াল, আর এই এন ফ্যাক্টোরিয়াল কাটে ওয়ানই থাকে, তার মানে শেষ পদ আর ফার্স্ট পদে কি হয়? ওয়ান হয়ে যায় এই দুইটা সূত্র বসালে। এই কারণে ওরা এটা লেখে নাই। তো আমরা আলটিমেটলি এইটা একটু আগে কি লিখেছি কিনা, এই জিনিসটাই লিখেছে কিনা, এই যে এই জায়গাটা এটা ওয়ান হবে, আর এই যে এই জায়গাটা এটাও ওয়ান হয়ে যায় সূত্র করলে। তো আমরা একটা সূত্র লিখি নাই, সমস্যা তো নাই, আমরা এটা সরাসরি লিখে ফেলতে পারি যে আমার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র যদি আমরা জানি, তাহলে আমরা জাস্ট ইউবি এর nতম ডেরিভেটিভ সূত্র সরাসরি লিখে ফেলতে পারি। সো এইটুকু আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা এই লিবনিজ থিওরাম এই জিনিসটা প্রুভ করার চেষ্টা করব। ওকে, তো আমরা এই লিবনিজ থিওরামটা কিন্তু এখন প্রুভ করা শুরু করতেছি। তো আমাদের প্রথমে এইটুকু লিখে নিতে হবে যে যদি ইউ ইকুয়ালস টু ইউ এক্স, ভি ইকুয়ালস টু ভি এক্স ফাংশনদের প্রত্যেকেই nতম ডেরিভেটিভ বিদ্যমান থাকে, তবে ইউ এবং ভি এর গুণফলের nতম ডেরিভেটিভ ইউ বি ব্র্যাকেট এন ইকুয়ালস টু, এই ফর্মুলাটা এটা আমরা লিখেছি অলরেডি কিভাবে লিখতে হয়। আর এরপরে আমরা এখানে লিখে রাখবো এই ইউএন বলতে কি বোঝায়? ইউএন বলতে বোঝায় ইউ কে এক্স এর সাপেক্ষে এন সংখ্যক বার ডেরিভেটিভ। তার মানে এই যে ইউএন ইকুয়ালস টু ডি এন ইউ বাই ডি এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে ইউ এর এনতম ডেরিভেটিভ, আর এটা হচ্ছে ভি এর এনতম ডেরিভেটিভ, যেটা বিএন দিয়ে আমরা প্রকাশ করছি। আর ইউভি এন দ্বারা বোঝায় যে ইউ আর ভি এর গুণফলটাকে এনতম ডেরিভেটিভ। এতটুকু আশা করছি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এই জিনিসটা প্রুভ করব। এই জিনিসটা প্রুভ করার জন্য আমরা এখন নতুন পেজে চলে আসছি। আমরা এটা অলরেডি লিখে রেখেছি, এটাকে 1 নং দিয়েছি, এটাকে আমরা কি দিয়েছি? 1 নং দিয়েছি, ঠিক আছে। এখন এটা প্রুভ করবো কিভাবে? এটা প্রুভ করবো হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতিতে। কি পদ্ধতিতে? গাণিতিক আরোহ পদ্ধতিতে আমরা এটা প্রুভ করব। এখন গাণিতিক আরোহ পদ্ধতি কি? গাণিতিক আরোহ পদ্ধতি হচ্ছে এই যে এই লাইনটা বা এই সূত্রটা আমরা n ইকুয়ালস টু 1 এর জন্য সত্য দেখাবো, n ইকুয়ালস টু 2 এর জন্য সত্য দেখাবো, প্রয়োজন পড়লে বা আমাদের যদি মন চায় n ইকুয়ালস টু আমরা 3 এর জন্য সত্য দেখাবো। দেখানোর পরে এই তিনটা আমরা জাস্ট মান বসিয়ে দেখাবো, তিনটা বসানোর দরকার নেই। আমরা অনার্স ফোর্থ ইয়ারে গেলে দেখবো গাণিতিক আরোহ পদ্ধতিতে বেসিক্যালি n এর মান 1 দিয়ে চেক করলেও হয়ে যায়। বাট যেহেতু এটা একটা থিওরি, এটা একটা স্ট্রং স্টেটমেন্ট আমাদের দিতে হবে, সেজন্য আমরা একটা দুইটা তিনটা মান দিয়েই চেক করে দেখাবো, ঠিক আছে। এটা না করলেও সমস্যা নেই, একটা করলেও হয়ে যায়, কিন্তু আমরা যেহেতু একটা স্ট্রং স্টেটমেন্ট দিতে চাচ্ছি, জাস্ট আমরা এখানে তিনটা দিয়ে চেক করব। চেক করার পরে আমরা n ইকুয়ালস টু একটা মান, এটা মানে 1 2 3 এর চেয়ে বড় বাট n এর থেকে ছোট, মানে এই m থেকে ছোট একটা মান, যেটা হচ্ছে ধরো m, অথবা কেউ k দিয়ে করে, অথবা কেউ p দিয়ে করে, যাই দিয়ে করো সমস্যা নেই। n ইকুয়ালস টু m এর জন্য আমরা এই সূত্রটা সত্য ধরে নিব। কি বলছি? n ইকুয়ালস টু m এর জন্য এই সূত্রটা সত্য ধরে নিব, মানে যেভাবে গাণিতিক আরোহ পদ্ধতি কাজ করে, যেভাবে গাণিতিক আরোহ পদ্ধতি কাজ করে আর কি। তাহলে n ইকুয়ালস টু m এর জন্য সত্য ধরে নিব, n ইকুয়ালস টু m এর জন্য সত্য ধরে নিব, গাণিতিক আরোহ পদ্ধতির কাজই এটা, ধরে নিব। তো n ইকুয়ালস টু m এর জন্য সত্য ধরে নিয়ে m প্লাস 1 এর জন্য সত্য প্রমাণ করে দিব, সত্য দেখাবো, তাহলেই আমাদের
গাণিতিক আরোহ পদ্ধতিটা প্রমাণ হয়ে যাবে। কিভাবে হবে সেটা আমরা আস্তে আস্তে দেখবো। তো আমরা n = m এর জন্য সত্য ধরে নিয়ে m + 1 এর জন্য সত্য প্রমাণ করে দিব, তাহলে হয়ে যাবে হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতিতে এটা সকল মানের জন্য সত্য। কিভাবে দেখো, আমরা m এর জন্য সত্য ধরছি, এখন m এর মান যদি 1 হয়, তো আমরা 1 এর জন্য আগে চেক করে দেখাচ্ছি 1 এর জন্য সত্য, তাহলে 1 এর জন্য সত্য ধরে আমরা প্রমাণ করেছি 1 + 1 অর্থাৎ 2 এর জন্য সত্য। আবার 2 এর জন্য যখন সত্য, তখন আমরা m এর মান যদি 2 এর জন্য সত্য ধরে এখানে যদি m এর মান 2 বসাই, তাহলে দেখা যায় 3 এর জন্য সত্য। আবার 3 এর জন্য যখন সত্য আমরা ধরে নিচ্ছি, তখন দেখা যাচ্ছে 4 এর জন্য সত্য। আবার 4 এর জন্য সত্য যখন আমরা দেখিয়ে ফেলছি, এবার 4 এখানে বসিয়ে দাও, 5 এর জন্য সত্য। 5 এর জন্য সত্য যখন আমরা পেয়ে গেছি, 5 এখানে বসিয়ে দাও, 6 এর জন্য সত্য। তার মানে তখন এই জিনিসটা চেইন, মানে এটা একটা সাইকেলের মতো কাজ করবে, লুপের মতো কাজ করবে। তখন এই জিনিসটা আমরা বলতে পারবো যে n এর সকল মানের জন্য গাণিতিক আরোহ পদ্ধতিতে এই ঘটনাটা বা এই সমীকরণটা সত্য। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা প্রুভ করতে চাই। তাহলে এখন n = 1 এর জন্য, n = 1 হলে আমরা এখন 1 এর জন্য সত্য দেখাবো, 2 এর জন্য সত্য দেখাবো, 3 এর জন্য সত্য দেখায়া n = m এর জন্য সত্য ধরে নিয়ে m + 1 এর জন্য সত্য দেখায়া পেলেই আমরা বলতে পারবো এটা গাণিতিক আরোহ পদ্ধতিতে সকল মানের জন্য সত্য। তাহলে এখন দেখো প্রথমে যে n = 1 এর জন্য এখানে uv1 এটা ইকুয়ালস টু কি d/dx of uv, d/dx of uv এটা। সো এটাকে যেহেতু একবার ডেরিভেটিভ, সো একবার ডেরিভেটিভ আমরা কি জানি ua1 b থাকবে প্লাস ua0 v হচ্ছে 1, এটা হচ্ছে uv এর একবারের সূত্র আমরা ফেলে দিতে পারি, এটা সরাসরি সূত্র আমরা ইন্টারমিডিয়েটে শিখেছি। সো এটা একের জন্য সত্য। তারপর আসো uv এর 2 এটা মানে হচ্ছে d/dx of uv এর 1, অর্থাৎ একবারের ডেরিভেটিভকে আরেকবার করলেই তো uv2 পাওয়া যায়। তো সেটা মানে হচ্ছে এটাকে ডেরিভেটিভ করতে হবে। এটাকে ডেরিভেটিভ করা মানে কি, এটাকে একবার এটাকে আলাদা করে একবার। তাহলে আমরা এখানে লিখতে পারি d/dx of u1v প্লাস d/dx of uv1। সো এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে এখানে হবে এই ইউ কে ডেরিভেটিভ করতেছি, এটাকে ডেরিভেটিভ করতেছি, মানে এটা আরেকবার হবে u2 v থেকে যাবে প্লাস u1 থাকবে v এর আরেকবার ডেরিভেটিভ হবে। ওকে ফাইন, তারপরে এটা শেষ হলো। আবার এখানে আসো, এখানে u এর মধ্যে এক কান b থাকবে, b1 আছিল থাকবে, প্লাস u থেকে যাবে v এর মধ্যে আরেকবার হবে, একবার ছিল, তাহলে হবে 2। আশা করছি এটা বুঝতে পেরেছো। তো এটাকে যদি আমরা দেখি, তাহলে এটা কেমন হয়, এটা হচ্ছে u2v প্লাস 2 u1 v1 প্লাস হচ্ছে uv2। তো এইটাও দেখো, এটাও কিন্তু আমাদের ওই যে a প্লাস হোল স্কয়ার সূত্রের সাথে মিলে গেছে। দেখো a স্কয়ার b নট, a স্কয়ার b এর পাওয়ার 0, ওই যে মনে করে দেখো। তারপরে যে দেখো এখানে 2ab পাওয়ার 1 মানে তো আমরা জানি ঘাতের ক্ষেত্রে কিছুই না, বাট এটা ডেরিভেটিভ, এই কারণে পাওয়ার রাখতে হবে। আর এটা নট মানে কি একবারও ডেরিভেটিভ নয়, ফাংশন যা ছিল তাই। ঠিক আছে, এটা একবারে সেম, আমরা আর কিছুই করলাম না। ওকে ফাইন, তো এটা সত্য। তো এটাকে আমরা লিখতে পারবো, চাইলে এটাকে লিখতে পারবো হচ্ছে যে 2c0 u2v প্লাস 2c1 এই যে b এর ঘাতটা নিচে, তাহলে b এর অন্তরজটা নিচে, তাহলে 2c1 মানে তো 2, আমরা এটা শিখেছি। তাহলে u1 v1 এটাকে 2c2 v2, এই যে 2c2 এটা মানে 1, 2c0 মানেও কিন্তু 1, আমরা এটা চাইলে লিখে দিতে পারি। তাহলে এই যে আমাদের লিবনিজ থিওরামটা কিন্তু এখানেও সত্য প্রমাণিত হলো। n = 1 এর জন্য সত্য দেখলাম, 2 এর জন্য সত্য দেখলাম। এবার চলে আসো n = 3 হলে, এখন আসো uv3 uv এটা বাইরে 3 দেব, তখন এটা দ্বারা কি বোঝায় d/dx of uv2, মানে দুইবার ডেরিভেটিভ করে যেটা পাইছি সেটাকে আরো একবার ডেরিভেটিভ, তাহলে দুইবার ডেরিভেটিভ করে আমরা এটা পাইছি, এটাকে আরেকবার ডেরিভেটিভ করব, তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ মানে হচ্ছে d/dx of u2v প্লাস 2 d/dx of u1v1 প্লাস d/dx of uv2। ঠিক আছে, সেটাকে আবার uv সূত্র করো, এভাবে করতে থাকো। তাহলে এখানে u3v প্লাস u2 থাকবে, b এর একবার ডেরিভেটিভ হবে, অর্থাৎ u রেখে b এর ডেরিভেটিভ প্লাস b রেখে u এর ডেরিভেটিভ। তো u2 এর ডেরিভেটিভ যখন আমরা করছি u3 হইছে, বাট b থেকে গেছে, আবার u2 থেকে গিয়ে b এর ডেরিভেটিভ হইছে। সো এটা তো ইন্টারমিডিয়েটের সূত্র, uv সূত্র। এখানেও সেম ওয়েতে কাজ করো, এখানে u1 এর ডেরিভেটিভ হবে u2, v1 থেকে যাবে প্লাস u1 থেকে যাবে v1 এর ডেরিভেটিভ v2। ঠিক আছে, সো এদিকে আসবে কি, এদিকে আসবে হচ্ছে u1 v2 থেকে গেল প্লাস u থেকে গেল v2 এর অন্তরীকরণ v3। তো এবার পুরোটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, পুরোটাকে যদি হিসাব নিকাশ করি, তাহলে কি দাঁড়ায় u3v প্লাস, দেখো এই যে 2u2v1, এদিকে আছে একটা u2v1, তাহলে 3u2v1, আমরা a প্লাস b হোল কিউবের সূত্রটা মিলাবো এখানে আর কি। তারপরে চলে আসো 3u1v2, কিভাবে, এই যে দেখো 2u1v2 আর এই যে এইদিকে আছে u1v2, 3u1v2, আর কি থাকবে লাস্টে, আর থাকবে হচ্ছে u v3। সো এই তো, এটাকে আমরা a প্লাস b হোল কিউবের সূত্রের সাথে যদি মিলাই, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রে আমরা কি লিখছিলাম মনে করে দেখো তো, a কিউব b টু দি পাওয়ার 0 প্লাস 3 a স্কয়ার b এর পাওয়ার 1 প্লাস
3a1b² প্লাস লিখেছিলাম 3a0b³ এটা তো লিখেছিলাম। তো এইটাই তো আমরা এখানে লিখেছি, দেখো এটাই তো এখানে আছে। তার মানে এটাই আমার মানে 3বার ডেরিভেটিভ করে লিবনিজের থিওরামটা সত্য প্রমাণিত হলো। তাহলে এই জিনিসটা আমরা এখন মুছে দিই। এই জিনিসটা আমরা জাস্ট আমাদের রিলেট করার জন্য এটা শিখিয়েছি, আদারওয়াইজ এটা আমাদের লাগবে না। তাহলে এখন আমরা কি পেলাম? আমরা এখন দেখতে পেলাম যে n এর মান 1 2 3 এর জন্য লিবনিজের যে উপপাদ্য সেটা কিন্তু সত্য। তাহলে এটাকে আমরা সেভাবে লিখি 3c0u3v প্লাস 3c1u2v1 প্লাস 3c2u1v2 প্লাস 3c3u v3। আশা করছি এটা বুঝতে পেরেছো। এটা লিবনিজের থিওরি আমি সরাসরি লিখেছি, ঠিক আছে? তো এটা কিভাবে লিখেছি তোমরা নিশ্চয়ই এটা ওই যে a প্লাস বল কিউবের সূত্র বা a প্লাস বল স্কয়ার সূত্র ভাবে আমরা শিখছি সেই জিনিসটা আমরা এখানে প্রয়োগ করেছি। তাহলে এখন আমরা এখান থেকে কি বলতে পারতেছি? আমরা এখানে বলতে পারতেছি যে n = 1 to 3 এর জন্য লিবনিজের উপপাদ্যটি সত্য। তাহলে n = 1 to 3 এর জন্য উপপাদ্যটি সত্য প্রমাণিত হলো। এবার আমাদের কাজ কি? গাণিতিক আরোহ পদ্ধতির এই ধাপটা হচ্ছে আরোহ ধাপ নামে পরিচিত। এই ধাপে আমরা কি করব? আমরা n = 1 to 3 তো আমরা দেখিয়েছি, আমরা এর চেয়ে বড় কিন্তু n থেকে ছোট একটা মানের জন্য সত্য ধরে নিয়ে তারপরের সংখ্যাটার জন্য সত্য প্রমাণ করব। তাহলে এখন মনে করি, তাহলে দেখো আমরা m এর জন্য সত্য ধরে নিয়েছি, তাহলে n কি হবে? এখন হচ্ছে uv ব্র্যাকেট বাইরে যদি m দেই mc0 b0 মানে b এর একবারও ডেরিভেটিভ নয়, সূত্রটা আমরা বসিয়ে দিচ্ছি যেটা আমরা শিখেছি mc1 m-1 b1। দেন হবে কি আরো লিখতে চাইলে mc2 m-2 b2 প্লাস ডট 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 প্লাস একটা পদ যদি আমরা এদিকে লিখি সেটা ধরো r তম পদ যদি লিখি তাহলে এখানে হবে হচ্ছে mcr m-r br, কারণ দুজনের যোগফল কিন্তু m হওয়া লাগবে, এই জন্য আমরা এটা সরাসরি লিখতে পারি খুব আরাম। তাহলে লাস্ট পদটা কি হবে? প্লাস দিয়ে ডট 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 দিব। দেন লাস্ট পদ যেটা সেটা হবে যে mcm m-m, তার মানে এখানে তো শূন্য, তার মানে শূন্য দেওয়ার দরকার নেই, bm। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। এটাকে দিব হচ্ছে আমরা 2 নং। এখন এই যে আমরা 1 নং আগে দিয়েছি, এটা হচ্ছে 2 নং। এখন আমাদের কাজ কি বলছি? আমরা m এর জন্য সত্য ধরে নিয়ে m+1 এর জন্য সত্য প্রমাণ করব। তার মানে এই জিনিসটাতে আমার m তমবার ডেরিভেটিভ কিন্তু করা আছে, দেওয়া আছে। এখন আমি আরো একবার যদি ডেরিভেটিভ করে দিই তাহলে m+1 এর জন্য চলে আসবে, তাই না? আমরা সেটা দেখবো আসলে সত্য কিনা। তাহলে এখন আমরা এই 2 নম্বরকেই আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে 2 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ প্রয়োগ করে পাই। তাহলে কি পাই? x এর সাপেক্ষে যদি আমি এটাকে আরো একবার ডেরিভেটিভ করি, m সংখ্যক বার আছে এদিকে, তাহলে আমার কি হবে uv m সংখ্যক বার আছে, তাহলে আরো একবার করতেছি মানে হচ্ছে m+1 সংখ্যক বার হয়ে যাবে এদিকে। তো এখানে কি হবে দেখো, এখানে আমার এই যে mc0 এটা থাকলে এটা না দিলে সমস্যা নেই, এটা হচ্ছে 1 আমরা জানি। তো এটাকে যখন আমি আরেকবার ডেরিভেটিভ করব তাহলে এটা হবে m+1 v থাকবে প্লাস m থাকবে b1 হবে। ওই যে এটাকে যখন একবার ডেরিভেটিভ করতে গেছি তখন uv সূত্র, অন্তরীকরণের uv সূত্র একবার, তাহলে u রেখে এই যে u কে ডেরিভেটিভ করছে b কে রেখে দিয়েছি প্লাস b কে ডেরিভেটিভ u কে রেখে দিয়ে b কে ডেরিভেটিভ করেছি, তাই না? এই যে এই ফাংশনকে অন্তরীকরণ করছি, এটা থেকে গেছে, আবার এটাকে অন্তরীকরণ করছি, এটা থেকে গেছে, এটা আমি করছি একবার অন্তরীকরণ করছি এই জন্য। ওকে, দেন এখানেও সেম হইতে দেখো, এখানে mc1 থাকলো, এখানেও সেম হইতে সূত্র করো। তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করব, তাহলে এখানে m-1 আছে, এটাকে ডেরিভেটিভ করলে কি হবে? +1 হয়ে যাবে। তো m-1 +1 নিয়ে হয়ে যাবে কি m, তাহলে এটাকে একবার ডেরিভেটিভ করলে, এটাকে ডেরিভেটিভ করলে ওটা তো থেকে যাবে পাশে, পাশে থেকে যাবে। আর এদিকে কি হবে? প্লাস দিয়ে এটা থাকবে, এটা ডেরিভেটিভ হবে, তাহলে m-1 b1 এর ডেরিভেটিভ একবার হলে b2। আশা করছি এটা বুঝতে পেরেছো। u এর সূত্র করছে এই ফাংশনটা এটা হচ্ছে b, তাহলে u এর ডেরিভেটিভ করে b কে রেখেছি, আবার b এর ডেরিভেটিভ করেছি u কে রেখেছি, সূত্র এটাই করেছে এখানে। তাহলে এই পদটা আমার গেল। তারপর থার্ড যে পদটা আমি লিখেছি সেটাও লিখে ফেলি। তাহলে এখানে তারপরের পদ 3 নম্বর পদ যেটা সেটা কি হবে? mc2 থাকলো, তাহলে mc2 থাকলে এখানে কি হবে? এখানে এটার আরেকবার ডেরিভেটিভ হবে, মানে u এর সূত্র আর কি, ডেরিভেটিভ হলে m-1 হবে, b2টা থেকে যাবে প্লাস m-2 থাকবে, b2 এর ডেরিভেটিভ হয়ে যাবে b3। আশা করছি এটা বুঝতে পেরেছো। সো হয়ে গেল এটা, তারপরে এভাবে গেল। দেন লাস্ট এই টার্মটা কি হবে? এই টার্মটা হচ্ছে mcr থাকলো, এটাতে আমার ও ডেরিভেটিভ হবে, তাহলে m-r +1 একবার ডেরিভেটিভ হচ্ছে, আর vrটা থেকে যাচ্ছে প্লাস m-rটা থেকে গেল, vr এর ডেরিভেটিভ হলে vr+1 হয়ে যাবে, vr+1 হয়ে গেল। ঠিক আছে, এই টার্মটা করলাম আর কি, লাস্ট টার্ম। এরপরে প্লাস ডট 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 প্লাস লাস্ট টার্ম যেটা
সেটা হচ্ছে এম সি এম, এটা তো 1 যদিও আমরা এটা না লিখলেও চলতো। এদিকে হবে কি, এদিকে হবে হচ্ছে তোমার যে ইউ এর একবার ডেরিভেটিভ, তারপরে ভি এম থেকে গেল প্লাস ইউ থেকে গেল বি এম এর ডেরিভেটিভ বি এম প্লাস 1। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এই 2 নংকে আরেকবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এই লাইনটা আসে। এখন এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে কি দাঁড়ায়, এটা সমান সমান কি দাঁড়ায়? তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে দেখো এই এম সি নট এটা মানে আসলে 1, রাইট? এম সি নট তো 1, তাহলে আমি এখানে এই জিনিসটাকে একবার লিখে ফেলি যে ইউ এম প্লাস 1 ভি থাকলো, এই যে এই টার্মটা লিখলাম, এটা দিয়ে গুণ করে এটার মান তো 1 তাই বসিয়ে দিলাম। আর এই যে এটার মান তো 1, দ্যাটস ওয়াই এখানে ইউ এম বি 1, এখানেও দেখো ইউ এম বি 1 আছে, তার মানে আমরা বলতে পারি ইউ এম বি 1 এর সহগ এখানে 1, এখানে হচ্ছে এম সি 1, তাহলে লিখতে পারি 1 প্লাস এম সি 1, এটা ব্র্যাকেট নিলে ইউ এম প্লাস ইউএম বি ওয়ান প্লাস না সরি ইউএম বি ওয়ান, এই যে এখান থেকে একটা আসছে, এখান থেকে এই অংশটুকু আসছে। আশা করছি বুঝতে পেরেছি। তারপরে এইভাবে আমরা সামনে যদি যাই তাহলে দেখো আমার এই টার্মে এই যে এম মাইনাস 1 আর 2 আছে, এখানে এম মাইনাস 1 আর 2 আছে, তো এখানে আছে এম সি 1, এখানে আছে এম সি 2, তাহলে লিখতে পারি এম সি 1 প্লাস এম সি 2, এটার সাথে কি আছে ইউ এম মাইনাস 1, ইউ এম মাইনাস 1 আর হচ্ছে ভি 2, এই যে এখানে ইউ এম মাইনাস 1 ভি 2, এখানে ইউ এম মাইনাস 1 ভি 2, তাহলে এম সি 2 এখান থেকে আসছে আর এই যে এম সি 1 এখান থেকে আসছে। বুঝতে পেরেছি? তাহলে আমাদের কিন্তু অলরেডি এই যে এইটা 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 এবং এর আগের পদগুলো শেষ, এখন কিন্তু এইটা বাকি, এটা পরেরটার সাথে আসবে নিশ্চয়ই, তাহলে আমার পরেরটা লেখার দরকার নেই। আমরা এই যে এখানে যে একটা পদ লিখেছি এটা আমাদের একটা ভোগাবে, এই কারণে ওই জিনিসটাতে আমরা কি লিখবো, ওই জিনিসটা তো আমাদের এইখান থেকে আমরা দেখে লিখতে পারতেছি। দেখো এখানে এখানে এম সি 0 বলতে পারি না আমরা, এই জায়গায় এম সি 0 ছিল না, এটা এম সি 0 ছিল কিনা, এটা এম সি 0 কিভাবে, এই যে এখান থেকে আসছে এম সি 0, রাইট? সো এটা এম সি 0, ভালো করে খেয়াল করো। এই যে এই এম সি 0 এম সি 1, এখানে এম সি 1 এম সি 2, ভালো করে খেয়াল করো এম সি 1 এম সি 2। তাহলে এখন আমরা যদি এই টার্মটা লিখতে চাই তাহলে আমাদের এই দুটো থেকে দেখলে আমরা কি বুঝতে পারতেছি, এখানে যা এখানটা চেক বেশি, এখানে যা এখানটা চেক বেশি, তাহলে এখন র্যান্ডম পদটা আমি যে লিখবো, এই র্যান্ডম পদটাতে আমি লিখতে পারি, দেখো র্যান্ডম পদটাতে আমি কি লিখতে পারি এটা একটু দেখো, এই র্যান্ডম পদটাতে আমি লিখতে পারবো এবং আমি লিখবো সেটাই যে আমার যেহেতু আরতম পদ আমার এখানে আছে, তাহলে আমার এখানে ব্র্যাকেটের মধ্যে আসবে হচ্ছে এম সি আর মাইনাস 1 প্লাস এম সি আর, ঠিক আছে? এটাই লিখবো। দেখো এই যে এখানে আমার এই যে কি বলে, আমি এই পদটার দিকে তাকিয়ে কিন্তু ওটা লিখেছি, এই যে এই পদে এম সি 1 এম সি 2, তাহলে এখানে এম সি এখানে যা হবে এখানটার থেকে বেশি হবে, তাহলে এখানে যদি আর মাইনাস 1 লিখে এখানে নিশ্চয় 4 হবে, এটাই তো আমরা এটা কারতম পদ বলে বলছি। তাহলে এবার বাইরে কি হবে, বাইরে এই যে দেখো ইউ, এদিকে খেয়াল করো তো, এদিকে কি হচ্ছে, এদিকে হচ্ছে এই যে এই প্রথমটাতে যেটা আছে সেটা হচ্ছে ইউ এর এখানে আসে, সেটা এম মাইনাস 1 এখানে ইউ এরতে ছিল, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে এম মাইনাস আর মাইনাস 1, তার মানে এম মাইনাস আর মাইনাস 1 এটা হচ্ছে ইউ এর নিচে আসবে, তাহলে এটা মাইনাস করলে কি হয় এম মাইনাস আর প্লাস 1 হয়ে যায়, তাহলে এম মাইনাস আর প্লাস 1। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। আর বি এর সাথে কি আসে, বি এর সাথে আসে হচ্ছে এই যে শুধুমাত্র নিচের 2টা, এই যে এই এম এর নিচের 2টা, দ্বিতীয় পদের নিচেরটা, তাহলে এখানে আসবে হচ্ছে বি এর আর প্লাস 1। তাহলে এই যে দেখো আমার এখানে বিতে কি আসে, বিতে আসে হচ্ছে যে দ্বিতীয়টার নিচেরটা বিতে আসে, তো আমার দ্বিতীয়টা নিচেরটা বিতে গেল, শেষ। এবার লাস্ট টার্ম যেটা, একেবারে লাস্ট টার্ম কি ছিল, একেবারে লাস্ট টার্ম দেখো, একেবারে লাস্ট টার্ম হচ্ছে এইটা ইন্টু এইটা, কারণ এর আগে এই পদটা আমার দরকার নেই, আমার এই যে লাস্ট টার্ম হচ্ছে এইটা গুণ এইটা, তাহলে এইটা গুণ এটা তো 1 এম সি এম, মানে এখানে যা এখানেও যদি তা হয় অ্যান্সার তো 1, তার মানে থাকতেছে হচ্ছে ইউ বি এম প্লাস 1। তো আমার এখানে প্রথম পদ আর শেষ পদ আমি সহগটা লিখি নাই, কারণ সেটা 1 ছিল। এবার 1 কে আরো কি কি ম্যাজিক দেখানো যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো 1 কে কি কি ম্যাজিক দেখানো যায় এবং সেটা কেন দেখানো যায়, কেন দেখাইতে হবে আমাদের এটা প্রুভ করার জন্য। তো আমরা এখানে একটা সূত্র লিখি, সূত্র হচ্ছে সূত্র লিখো, সূত্র হচ্ছে যে এন সি আর, খেয়াল করো এন সি আর মাইনাস 1 প্লাস এন সি আর, এটা যদি থাকে তাহলে এটার রেজাল্ট হবে এন প্লাস 1 এন প্লাস 1 সি আর। এটা হচ্ছে এটা বিন্যাস সমাবেশের সূত্র, ইন্টারমিডিয়েটের পড়া, এটা লিখে রাখো এন সি আর মাইনাস 1 প্লাস এন সি আর। এন সি আর দেখো এন উপরে দুজনের জায়গায় সেম, নিচে শুধু একটা এখানে যা এখানে তার চেয়ে এক কম, এখানে যা এখানে তার চেয়ে এক বেশি, এরকম দুইটা পদ যদি যোগ করা হয় তাহলে রেজাল্ট হবে এইটা। এটা হচ্ছে বিন্যাস সমাবেশের সূত্র, ইন্টারমিডিয়েট এটার প্রুফ ছিল। হ্যাঁ, যাদের এটার প্রুফ লাগবে তারা আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের কিন্তু এটা প্রুফও করিয়ে দিব। তাহলে এটা সমান যদি এটা হয় তাহলে এখন একটু আমাদের এটার দিকে তাকানোর বিষয় আছে। এর দিকে তাকালে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো আমাদের যে ইউ এম প্লাস 1 ভি থাকলো প্লাস এখানে এই যে এম সি এখানে যা এম সি এখানে যা এম সি এখানে তার চাইতে এক বেশি, দেখো
এই যে এখানে এখানে যা এখানে তার থেকে এক বেশি, এখানে যা এখানে তার থেকে এক বেশি, এবং উপরে দুইটা যদি সেম হয় তাহলে এখানে কি হয়, উপরেরটার সাথে এক যোগ হয়, নিচেরটার সাথে বেশিটা বসে, রাইট? বেশিটা বসে। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে উপরেরটার সাথে এক যোগ হবে, উপরেরটার সাথে এক যোগ হওয়া মানে কি m + 1c, নিচের বেশিটা হচ্ছে 1, আর এখানে হচ্ছে um b1। আশা করছি বুঝতে পেরেছি। তারপরের টার্মে দেখো সেম হইতে এটা কি হবে, উপরে m + 1c, নিচে নিচে কোনটা, নিচে হচ্ছে এই যে এখানে যে দুইটা আছে আর মানে নিচে যে দুইটা তাদের মধ্যে বেশিটা, তো বেশি হচ্ছে এখানে 2, ঠিক আছে? তাহলে um - 1 b2। দেখো এটা আর এটা যোগ করলে কিন্তু m + 1 হয়ে যাবে, আমাদের সেটাই দরকার ছিল। তারপরে লাস্ট এদিকে আগাও, সামনের দিকে আগাইতে থাকলে এখানে কি আসবে, এখানে হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে m + 1c r, এই যে rটা, ঠিক আছে? আর এখানে হচ্ছে um - r + 1 vr, ঠিক আছে? তো আমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম এবং লাস্ট টার্ম যেটা আমাদের এই যে এটা, সেটা আমি এখানে শেষের দিকে লিখে দিলাম প্লাস vm + 1। এখন দেখো এই জিনিসটার দিকে তাকায় কি বুঝতেছো, এই জিনিসটার দিকে তাকায় কি বুঝতেছো, এটা লিবনিজ থিওরাম কিনা? তাহলে আমরা বলতে পারি না, এটা লিবনিজ থিওরাম সিদ্ধ করে। এই যে এটা লিবনিজ থিওরাম কিনা, দেখো প্রথম পদে তুমি, এখানে তো 1 আছে ভাই, এখানে তো 1 আছে, এই যে শেষ পদে 1 আছে, তাহলে আমি প্রথম পদে এখানে m + 1c কত 0 বসাবো, বসাইতে পারি, এটা বসাইতে পারি, আমাদের a + b স্কয়ার সূত্র মেলানোর জন্য এটা বসাইতে হয়। তাহলে এখানে কি হবে, তাহলে m + 1c m + 1 বসাও না, এটার মান তো 1, ক্যালকুলেটর দিয়ে দেখো এটার মান 1। তাহলে এখন আমরা কি বলতে পারি, যে এখন n = যদি m + 1 হয়, n = m + 1 হলে ইহা 1 নং এর সমতুল্য। দেখো n = যদি m + 1 বসায় দেই তাহলে এটা 1 নং এর সমতুল্য, তার মানে 1 নংটা তো লিবনিজের উপপাদ্য ছিল, তার মানে আমরা কি বলতে পারি, সুতরাং n = m + 1 এর জন্য কি উপপাদ্যটি সত্য, সত্য। ওকে, n = m + 1 এর জন্য উপপাদ্যটি সত্য, অর্থাৎ আমরা বলতে পারি সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতি। এখন দেখো আমরা এখানে কি বললাম, n = m + 1 এর জন্য উপপাদ্যটি সত্য, গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে সকল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য উপপাদ্যটি সত্য। এখন গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে কিভাবে সত্য, দেখো সেটা একটু ব্যাখ্যা করি। যে আমরা দেখিয়েছি যে আমরা 1 নং যে উপপাদ্যটা ধরেছি সেই উপপাদ্যটা n = 1 এর জন্য সত্য, 2 এর জন্য সত্য, 3 এর জন্য সত্য, আমরা এটা দেখিয়েছি। এবার আমরা ধরে নিয়েছি m এর জন্য সত্য ধরে নিচ্ছি, n = m এর জন্য সত্য ধরে নিচ্ছি, m + 1 এর জন্য সত্য প্রমাণ করে ফেলছি। দেখো এখন এই যে 1 এর জন্য সত্যটা আমরা দেখাইছি কিনা, বাস্তবতাটা দেখাইছি। তাহলে 1 এর জন্য যদি সত্য হয়, আমরা ধরে নিলাম 1 এর জন্য সত্য, তাহলে আমরা তো এখন দেখিয়ে ফেললাম যে ওই 1 + 1 এর জন্য সত্য, কারণ যার জন্য ধরে নিয়েছি সত্য তার থেকে এক বেশির জন্য সত্য আমরা প্রমাণ করছি। তাহলে 1 এর জন্য যদি আমরা সত্য ধরে নেই তাহলে 2 এর জন্য সত্য, এবার 2 এর জন্য সত্য যদি আমরা ধরে নেই তাহলে 3 এর জন্য সত্য, 3 এর জন্য সত্য যদি আমরা ধরে নেই 4 এর জন্য সত্য, 4 এর জন্য সত্য যদি আমরা ধরে নেই m + 1 এর জন্য সত্য, তার মানে 5 এর জন্য সত্য, এবার 5 এর জন্য সত্য যদি আমরা ধরে নেই m + 1 এর জন্য সত্য, তার মানে 6 এর জন্য সত্য। এইভাবে তুমি n এর যেই কোনো মান নাও ন্যাচারাল নাম্বার থেকে, সকল মানের জন্য m + 1 এই সূত্র দিয়ে সে সামনে চলে যেতে পারবে। তার মানে আমি যদি 100 এর জন্য সত্য ধরে নেই, 100 + 1 তথা 101 এর জন্য সত্য। আমি যদি 1 কোটির জন্য সত্য ধরে নেই তাহলে 1 কোটি + 1, তার মানে 1 কোটি 1 এর জন্য সত্য। এই m + 1টা এই কারণেই আমরা দেখাই। তাহলে এই পুরো ব্যাপারটাই হচ্ছে লিবনিজ থিওরাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। যদি ক্লাসটা বুঝতে না পারেন, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোথায়, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার প্রবলেমটা জানিয়ে দিতে পারেন। আমরা আপনাকে অবশ্যই এই জিনিসটা কমপ্লিটলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের কোনো লেকচারে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।